আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশের প্রত্যেক মানুষেরই কম বেশি জমি আছে। কোনো মানুষের যদি একেবারে কিছুই না থাকে তারপরও তার অন্তত বসত ভিটাটা আছে। আর একেবারেই ছিন্নমূল বা একেবারে জমি নেই সে সংখ্যাটা খুবই কম। কিন্তু সেই যে বসত ভিটা অথবা আপনার সেই স্মৃতি বিজড়িত জমিটির প্রতি যদি কারো বদনজর পড়ে, তখন সাধারণত আপনি কি করেন? আপনার সর্বস্ব দিয়ে সেই জমিটা উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু কিছু ভুল ডিসিশন, আসলে কি করা উচিত বা কি করব, এ ধরনের নানা রকম দ্বিধাদ্বন্দ্বে আপনারা অনেক সময় ভুল ডিসিশন নিয়ে থাকে। এবং সেই ভুল ডিসিশনের অন্যতম একটা কারণ যে আমরা ধৈর্যহারা হয়ে যাই। অর্থাৎ জমিটা উদ্ধার করার জন্য আমাদের কত সময় লাগতে পারে বা কোন আদালতের মাধ্যমে দ্রুত এর রায়টা পেতে পারি, এ ধরনের এক ধরনের নিজেদের ভিতরে এক ধরনের উতালা কাজ করে এবং যার ফলে আমরা প্রায়শই ধৈর্য হারিয়ে ফেলি। এবং এই ধৈর্য হারানোর ফলে যেটা হয় সেটা হলো আমরা ভুল ডিসিশন নিয়ে ফেলি। আর এই ভুল ডিসিশনের ফলেই আমরা পরবর্তীতে যতদিন এই মামলা মোকদ্দমা চলে তারপরেও যে সময়টা থাকে সেটাও আমরা এই ভুলের জন্য সাফার হতে থাকি। তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে নতুন যে ভূমি আইন, সে ভূমি আইনে বলা আছে যে দেওয়ানি মামলা চলা অবস্থায়ও আপনি এই নতুন ভূমি আইনে মামলা করতে পারবেন। তবে দেওয়ানি মামলা চলমান অবস্থায় আপনি নতুন ভূমি আইনের কোন কোন ধারাগুলো, দ্যাটস মিন এটাই বোঝানো হচ্ছে যে আপনি কোন কোন অপরাধগুলোর বিচার এই নতুন ভূমি আইনের মাধ্যমে পেতে পারেন সেটা যেরকম আলোচনা করব, তার পাশাপাশি এই আইনে মামলা করলে আপনার কি সুবিধা অসুবিধা হতে পারে সেটাও আমি আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি সবাই সাথে থাকবেন। সুপ্রিয় শ্রোতা, তাহলে আমার আজকের আলোচ্য বিষয় হলো বিরোধপূর্ণ ভূমি নিয়ে যদি দেওয়ানি আদালতে মামলা থাকে সেই ক্ষেত্রে আমরা নতুন আইনে মামলা করে প্রতিকার পাবো কি না। সুপ্রিয় শ্রোতা, নতুন যে ভূমি আইন, সেই ভূমি আইনের ৭ ধারায় বলা হয়েছে যে উত্তরাধিকার সূত্রে কোনো ভূমির মালিকানা প্রাপ্ত হলে অথবা ক্রয় সূত্রে কোনো জমির যদি মালিকানা প্রাপ্ত হয়ে থাকেন, তাহলে সেই জমি নিয়ে যদি দেওয়ানি আদালতে যদি কোনো মামলা মোকদ্দমা হয়ে থাকে, আর সেটা হতে পারে রেকর্ড সংশোধন অথবা সত্ত্বের মামলা, সেই মামলা চলমান থাকলে আপনি এই নতুন ভূমি আইনে মামলা করতে পারবেন না। এটা বলা আছে কোথায়? এই নতুন ভূমি আইনের ৭ ধারায়। অর্থাৎ এই ৭ ধারার যে ব্যাখ্যা বিশ্লেষণ সেটা হলো এরকম যে আপনি যদি কোনো ওয়ারিশ সূত্রে কোনো সম্পত্তির মালিক হয়ে থাকেন অথবা ক্রয় সূত্রে যদি মালিক হয়ে থাকেন, সেটার নিয়ে যদি সত্ত্ব প্রতিষ্ঠার জন্য কোনো মামলা হয়ে থাকে অথবা রেকর্ড সংশোধনের জন্য যদি কোনো মামলা হয়ে থাকে, তাহলে আর নতুন করে এই নতুন ভূমি আইনে আপনি রেমেডি পাবেন না। তবে হতাশ হওয়ার কিছু নেই, অত্র আইনের 10টি ধারায় কিন্তু আপনি প্রতিকার পেতে পারেন। সেই 10টি ধারায় কি বলা আছে, আমি জাস্ট ভিডিওটি ছোট করার জন্য আমি শিরোনামগুলো বলার চেষ্টা করছি। যেমন প্রথমেই আছে ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ, অর্থাৎ জাল জালিয়াতি, ফেক দলিল এরকম করে অথবা কাউকে ঠকিয়ে টিপসই নিয়ে এরকম যদি জাল জালিয়াতির আশ্রয় নিয়ে যদি কারো জমি কেউ দখল করে থাকে অথবা জমি দাবি করে থাকে, তাহলে আপনারা সাধারণত এই যে নতুন আইন, এই নতুন আইনের ৪ ধারায় অনুযায়ী আপনি মামলা করতে পারেন। এই মামলাটা কোথায় করবেন? এই মামলাগুলো সাধারণত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর মহানগরের ক্ষেত্রে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আপনারা এই মামলাগুলো করতে পারবেন। এরপরে বলা আছে যে ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ, যেটা আমি বললাম। এরপর আছে অবৈধ দখল প্রতিরোধ, এটা হলো ৭ ধারা। ৭ ধারায় যদি দেওয়ানি মামলা চলমান না থাকে সেই ক্ষেত্রে আপনি এই অবৈধ যে দখলদার তাকে সে প্রতিরোধ করার জন্য আপনি ৭ ধারায় মামলা করতে পারবেন।
এবার আছে ক্রেতা বরাবর বিক্রেতা ভূমির দখল হস্তান্তর না করলে, এটা বলা আছে ৯ ধারায়, অর্থাৎ নতুন ভূমি আইনের ৯ ধারায় বলা আছে যে আপনি কারো জমিটা ক্রয় করেছেন কিন্তু আপনার দখল বুঝিয়ে দিচ্ছে না অথবা ৯/৬ করতেছে, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি এই নতুন ভূমি আইনের ৯ ধারায় আপনি মামলা করতে পারেন। এরপর আছে যে অনেকে আছে ভূমির অনিষ্ট করে, অর্থাৎ ভূমির ক্ষতি করে, মাটি কেটে নেয় অথবা সেখানে আবর্জনা ফেলে, এরকম যদি কোনো অপরাধ ঘটে থাকে তাহলে অত্র আইনের ১০ ধারায় আপনারা সে মামলা করতে পারবেন। এরপর আছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য ভূমির অবৈধ দখল, প্রবেশ বা কোনো কাঠামো নির্মাণ বা ক্ষতি সাধনের জন্য আপনারা অত্র আইনের ১১ ধারায় মামলা করতে পারেন। অর্থাৎ যদি কোনো সরকারি জমি, এখন সরকারি জমির জন্য প্রশ্ন আসতে পারে যে আপনি কেন মামলা করবেন। দেখুন, ওই জমিটা একটা খেলার মাঠ হতে পারে এবং সেটা দেখা গেছে যে কোনো একজন দখলের পায়তারা করতেছে অথবা দখল করছে, কিন্তু সেখানে আপনার বাচ্চারা খেলাধুলা করে অথবা আপনাদের সামাজিক কোনো অনুষ্ঠানের সেই মাঠটার দরকার হয়, তাহলে এই ধরনের যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা জনস্বার্থে উক্ত মামলা করতে পারবেন এই নতুন ভূমি আইনের ১১ ধারায়। তাহলে এই যে অপরাধগুলোর কথা বললাম, এই অপরাধগুলো যদি আপনাদের সাথে হয়ে থাকে তাহলে আপনারা দেওয়ানি মামলা চলমান থাকলেও এই যে অপরাধগুলোর কথা বললাম সেই অপরাধগুলোর বিচার আপনারা এই নতুন ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন যে ২০২৩ এর যে ধারাগুলোর কথা আমি বললাম সেই ধারাগুলোর আলোকে আপনারা উক্ত মামলা করতে পারবেন। আর ৭ ধারার ব্যাপারটা আবারও বলি যে ৭ ধারায় সাধারণত কোনো মামলা করা যাবে না যদি দেওয়ানি আদালতে কোনো মামলা চলমান থাকে, সেটা বিশেষ করে সত্য ঘোষণা, সত্য সাব্যস্ত দখল পুনরুদ্ধারের মামলা অথবা রেকর্ড সংশোধনের মামলা, এগুলি থাকলে সাধারণত ৭ ধারায় আপনি মামলা করতে পারবেন না। ৮ ধারার ব্যাপারটা আসি। ৮ ধারা হলো দখল পুনরুদ্ধার। এই ক্ষেত্রেও একটা ব্যাপার আছে, সেটা হলো দখল পুনরুদ্ধারের মামলা যদি আপনার দেওয়ানি আদালতে চলমান থাকে তাহলে আবার নতুন করে আপনি এই ভূমি আইনের মামলা করতে পারবেন না। করতে পারবেন না এমন না, করা যাবে, তবে আপনার সে মামলা স্থগিত হয়ে যাবে। সুতরাং সেই যে মামলা স্থগিত হয়ে যাবে সে মামলা না করাই বেটার। তো এই জন্য বললাম যে ৮ ধারায় যদি আপনার অন্য কোনো আদালতে যদি মামলা চলমান না থাকে তাহলে আপনি ৮ ধারায় দখল পুনরুদ্ধারে মামলা করতে পারবেন। এখানে অনেকে ৭ ধারা আর ৮ ধারার পার্থক্যটা বোঝেন না। ৭ ধারা ৮ ধারার পার্থক্যটা এই যে আপনি কখনোই ওই জমিতে দখলে ছিলেন না, সেটা হলো উদ্ধার করার জন্য আপনাকে ৭ ধারায় মামলা করতে হবে। আর যদি এরকম হয় যে আপনি দখলে ছিলেন তারপর আপনি বেদখল হয়েছেন, সেই ক্ষেত্রে অর্থাৎ আগে যেটা আমরা 145 করতাম সেই 145 না করে আপনি কিন্তু এই ৮ ধারায় দখল পুনরুদ্ধারের মামলা করতে পারেন। অনেকে কি করেন, এই 145 করে ফেলেন। 145 করে আপনারা আরও একটা পেজগির ভিতরে পড়ে যান, কারণ 145-এ কিন্তু আপনাকে সরাসরি কোনো রেমিডি ওই রকম দেওয়ার কিছু নেই। এখানে যেটা আছে সেটা হলো একটা স্ট্যাটাস কোড দিয়ে দেয়, অর্থাৎ স্থিতি অবস্থা বজায় রাখার জন্য একটা আদেশ দেওয়া হয়। তারপরে এসিল্যান্ডের কাছে প্রতিবেদনের জন্য পাঠানো হয়। সে যদি প্রতিবেদন ভালো দেয় তো ভালো, না হলে কি হয়, ওই যেই লাউ সেই কদু এরকম একটা অবস্থা হয়ে যায়, অর্থাৎ হজবরলা। সুতরাং ওই দিকে না যেয়ে আপনারা কিন্তু এই ৮ ধারায় মামলাটা করতে পারেন, সেখানে একটু সময় লাগলেও এটা ভালো হয়। সুপ্রিয় শ্রোতা, তাহলে আজকের যে সামারিটা সেটা কি, যে নতুন ভূমি আইনে আপনারা সকল মামলাই করতে পারবেন ভূমি সংক্রান্ত, তবে সেই ক্ষেত্রে যদি দেওয়ানি আদালতে কোনো সত্য ঘোষণার বা রেকর্ড সংশোধনের অথবা সত্য সাব্যস্ত দখল পুনরুদ্ধারের এরকম যদি কোনো মামলা চলমান থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই নতুন ভূমি আইনে মামলা করতে পারবেন না। আর একটা আসি যে জাল জালিয়াতির ব্যাপার। এখন দেখা যায় যে অনেকের জাল জালিয়াতির জন্য আপনার দেওয়ানি আদালতে মামলা চলমান আছে। কীরকম, যে দলিল বাতিলের অথবা ভুয়া দলিলের অথবা দেখা গেছে যে হেবাবিল এওয়াজ এরকম কোনো দলিল আপনার আত্মীয় স্বজন করেছে, কিন্তু সেটা আপনার দৃষ্টিতে সেটা ভুয়া অথবা জালিয়াতির আশ্রয় নিয়ে করা হয়েছে। সেই ক্ষেত্রে আপনি দেওয়ানি আদালতে মামলা করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি জাল জালিয়াতির মামলা ফৌজদারি আদালতে করতে পারবেন, কিন্তু সেটা অনেক সময় দেখা যায় যে ওই দেওয়ানি আদালতের কোনো একটা নকল বা কোনো একটা অর্ডার নিয়ে ফৌজদারি আদালতে যখন সেটা পেশ করা হবে তখন কিন্তু ওই মামলাটা স্থগিত হয়ে যাবে। তাহলে স্থগিত হলে সেটা কি বাদ হয়ে যায়? না, এমনটি না। দেওয়ানি আদালতের যখন রায় ডিগ্রি হয়ে যাবে পরবর্তীতে আপনি উক্ত মামলা আবার চালু করে কিন্তু
সেটার বিচার আপনি করে নিতে পারবেন। অর্থাৎ জাল জালিয়াতিতে শাস্তি হয় আমরা জানি, আর অনেকে আছেন যে আমরা ফিউসিয়াস হয়ে যাই, অর্থাৎ তাকে আমার শাস্তি দিতেই হবে। তো সেই ধ্যান ধারণা এবং সেই যে একটা আক্রোশ, সেই জায়গাটা থেকে আমরা নিজেদেরকে কন্ট্রোল না করতে পেরে আমরা কি করি, সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা ফৌজদারি আদালতে সেই জাল জালিয়াতির মামলা করি। হ্যাঁ, জাল জালিয়াতির মামলা যদি প্রমাণ হয় অবশ্যই তার শাস্তি হবে, জরিমানা হবে, সেটা ঠিক আছে। কিন্তু যদি সেটা এইরকম হয়ে থাকে যে অলরেডি একটা জাল জালিয়াতির মামলা দেওয়ানি আদালতে চলমান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই মামলাটা স্থগিত হয়ে যাবে। মামলা বাতিল হবে না, তবে স্থগিত হয়ে যাবে। যাই হোক, আমার এই কথাবার্তায় আমি আমার বিশ্বাস যে কিছুটা হলেও আপনাদেরকে আমি ধারণা দিতে পেরেছি। যদি এই কথাবার্তায় বা এই আলোচনায় আপনাদের এতটুকু পরিমাণে যদি উপকারে আসে তাহলে আমি সার্থক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।